ক্ষমতার লড়াইটা চিরন্তন, আর পৃথিবীর ইতিহাসে এটা লেখা আছে যে বড় লোকরা গরিবদের শোষণ করে, কিন্তু একটা সময় গরিবরা খেপে ওঠে, ফুঁসে ওঠে, তখন তাদের নেতৃত্ব দেয় বুদ্ধি আর বলের সমন্বয়। এই লড়াইটা দেশের হতে পারে, রাজ্যের হতে পারে, অফিসের হতে পারে, অথবা খাদানেরও হতে পারে। পাওয়ারফুল মানুষরা খাদানের শ্রমিকদের শোষণ করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু যখন তাদের নেতৃত্ব দেওয়ার জন্য কোনো হিরো আসবে যে সবার থেকে আলাদা, যে সামনে থেকে নেতৃত্ব দেয়, তখন শুরু হয় একটা গল্প। খাদানের টিজারে আমরা দেখলাম যিশু এবং দেবকে। দেব যেরকম শক্তি, পাওয়ারকে রিপ্রেজেন্ট করছে, তেমনি যিশুকে দেখে মনে হলো একজন কুল, ঠান্ডা মাথার মানুষ। অবভিয়াসলি সে বুদ্ধিমান। তো এই বুদ্ধি আর বলের সমন্বয়ে খাদানে নিশ্চয়ই কিছু উথাল পাথাল ঘটনা ঘটিয়েছে, যার ফলে লড়াই, যার ফলে অ্যাকশন, যার ফলে নানা রকম সম্পর্কের সুতোয় টানা পড়েন। ক্রমশ সামনে চলে আসে কুৎসিত রাজনীতি, মানুষের চরিত্রের অন্ধকার দিকগুলো। খাদান সিনেমার সবে তো টিজার এসেছে, মেকাররা চেষ্টা করেছে গল্পটা যতটা সম্ভব লুকিয়ে রাখার জন্য, কিন্তু আমরা টিজার থেকেই দেখতে পাচ্ছি যে খাদানে এমন একটা টাইম এসেছে যখন বিস্ফোরণ হচ্ছে চারিদিকে, যখন মানুষ প্রতিবাদের জন্য জমায়েত হয়েছে, মারামারি চলছে নিজের অধিকার এবং দাবি আদায়ের জন্য। দেবের নাম এখানে সম্ভবত শ্যাম। সে খাদানের মাফিয়াদের বিরুদ্ধে, খাদানের যারা মালিক, যারা পাওয়ারফুল লোক, তাদের বিরুদ্ধে লড়াইতে নেতৃত্ব দেয়, এবং দেখা যায় তাকে তার বন্ধু সবসময় সাহায্য করছে বুদ্ধি দিয়ে। কিন্তু আমরা আন্দাজ করতে পারি, টিজার দেখে মনে হয় যে মানুষগুলোর জন্য দেব লড়ছিল, যারা তার পিছনে ছিল, তারা শেষ অব্দি তার সঙ্গ দেয় না, হয়তো শেষ অব্দি বন্ধুও সঙ্গ দেয় না। যিশু সেনগুপ্ত যে মোহনের চরিত্রে অভিনয় করছে, মোহন হয়তো তার সাথে বিট্রে করে। পরিণাম, এত মারামারি, এত কিছু করার পর দেব ধরা পড়ে যায় এবং তাকে ধরে জেলে বা কয়েদে রাখা হয়। টিজারের মধ্যে দেখেছেন দেবের গলায় শেকল পরানো, সেই সিনটা বুঝিয়ে দিচ্ছে এটাই। কিন্তু সেখানেও দেব কিন্তু মাথা নত করেনি। কি করে বুঝলাম? যারা সত্যিই নেতা হয় তারা শেষ অব্দি মাথা নত করে না, আর মাথা নত না করলে অনেক সময় মাথা কাটা যায়। ওই টিজারেই একটা দৃশ্যে দেখুন, একটা চিতা জ্বলছে, পাশে একটা মৃতদেহ পড়ে আছে, সামনের মানুষগুলো সব শোকে স্তব্ধ। কি ঘটেছিল ঘটনাটা? আমাদের আশঙ্কা ওখানে শ্যামের মৃতদেহ রয়েছে, হয়তো যিশু সেনগুপ্তর চরিত্র মোহন, তার মৃতদেহ রয়েছে। সময়টা কিন্তু স্বাধীনতার আগে, এটা আমরা বুঝতে পারি মানুষগুলোর হাতের পোস্টার, প্লাকার্ড দেখে, যেখানে বলা হয়েছে ব্রিটিশ তুমি ভারত ছাড়ো, বঙ্গভঙ্গ মানছি না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু হিরো যদি মারা যায়, তারপর গল্প এগোবে কি করে? অবশ্যই হিরোর ছেলে বা হিরোর নাতি, আমরা এখন আন্দাজ করিনি, কিন্তু আমরা ধরেই নিচ্ছি হিরোর ছেলে, কিন্তু হতেও তো পারে হিরোর নাতি, সে ফিরে আসবে। তার সাথে ওই মাফিয়া চক্রের আবার কোনো না কোনো ভাবে বিরোধ হবে, স্বার্থের সংঘাত হবে। হয়তো ছেলে বা নাতি দেব সে জানেই না তার অতীতে তার পূর্বপুরুষের সাথে এরকম ঘটনা ঘটেছিল। যখন সেটা সে জানতে পারবে, তখন আগুনে ঘি পড়বে, তখন আবার ইতিহাসের পুনরাবৃত্তি হবে। দেবের সাথে খাদান মাফিয়াদের আবার লড়াই হবে। দেখার এটাই যে সেখানে খাদান মাফিয়া কি যিশু সেনগুপ্ত, যে হয়তো একটা সময় বন্ধুকে ধোকা দিয়ে খাদান পরিচালকদের সাথে হাত মিলিয়েছিল, তারপর ক্রমশ তার বুদ্ধির জোরে এখন খাদানের নিয়ন্ত্রক, তার মালিক হয়ে উঠেছে। তার সাথেই পরবর্তী প্রজন্মের দেবের লড়াই হবে। তবে এবার ইতিহাস লিখবে কিন্তু হিরোই। এটা তো একটা সম্ভাবনার দিক গেল। আমরা ধরেই নিচ্ছি যিশু সেনগুপ্ত ভিলেনের চরিত্রে অভিনয় করছেন, কিন্তু যদি সেটা না হয়, তাহলে কি যিশু সেনগুপ্ত কাটাপ্পার ভূমিকায় অভিনয় করেছেন? মানে বাহুবলীতে আমরা যেরকম দেখেছিলাম, কাটাপ্পাই ছিলেন গল্পের সূত্রধর, কিন্তু তিনি এমন একটা কাজ করেছিলেন, বাধ্য হয়ে করেছিলেন, পরিস্থিতির চাপে পড়েছিলেন, যে তাকেই মনে হচ্ছিল ভিলেন। কিন্তু বরাবরই প্রথম থেকে শেষ অবধি তিনি হিরোর পক্ষেই ছিলেন। এখানেও যিশু সেনগুপ্ত হয়তো সেই ক্যারেক্টারটা অভিনয় করেছেন। হয়তো যিশু সেনগুপ্ত রূপী মোহন শ্যামকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু শেষ অবধি বাঁচাতে পারেনি। তাই সে তার ছেলেকে নিয়ে বা তার নাতিকে নিয়ে অনেক দূর দেশে কোথাও চলে গেছিল, যার সাথে খাদানের যোগাযোগ ছিল না। কিন্তু কোনোদিন কোনো ক্রমে ঘটনাচক্রে যিশু সেনগুপ্ত শ্যামের বংশধরকে আসল ঘটনা, অতীতের ঘটনাটা বলতে বাধ্য হবে। তারপর তারা একসাথে এসে সেই মৃত্যুর প্রতিশোধ নেবে। এটাও তো হতে পারে। অনির্বাণ চক্রবর্তী এই সিনেমায় আছেন, আমরা জানি। কে বলতে পারে প্রধানের পর তিনি আবার একটা ভিলেনের চরিত্রে অভিনয় করছেন না? হতেই পারে এই সিনেমাতে তিনিই হয়তো ভিলেন, তিনিই হয়তো পেছন থেকে পুরো কলকাঠিটা নেড়েছেন। তিনি যে ভিলেন, এই সারপ্রাইজ এলিমেন্টটা আমরা হয়তো এই সিনেমার শেষের দিকে গিয়ে পাবো, যখন ছেলে বা নাতিরূপী দেব তার পূর্বপুরুষের হত্যাকারীকে খুঁজতে খুঁজতে যাবে। তার সাথে সাথে আমরাও খুঁজে পাবো হয়তো যে ভিলেন অনির্বাণ চক্রবর্তী। এটা টিজার 1। টিজার 2 তে আমরা মনে হয় আরো একটু বেশি কিছু জানতে পারবো। হয়তো আমরা টিজার 2 এর পর এটা নিয়ে আলোচনা করব যে ভিলেন তো অন্য কেউ, যিশু হয়তো অন্য কোনো চরিত্রে অভিনয় করছেন, অনির্বাণ ভট্টাচার্য হয়তো এখানে একজন চরিত্রাভিনেতাই, ভিলেনকে এখনো দেখানোই হয়নি। ওই যে গাড়িগুলো যাচ্ছিল খাদানের মধ্যে দিয়ে, যে গাড়িগুলোর মধ্যে কোনোটা স্করপিও, কোনোটা BMW, অর্থাৎ সেগুলো আধুনিক যুগের গাড়ি, সেই গাড়ির মধ্যেই হয়তো ভিলেন বসে আছে, যাকে আমরা এখনো দেখি না, চিনি না, যার সহকারী হয়তো হতে পারে যিশু সেনগুপ্ত, যার সহকারী হয়তো হতে পারে অনির্বাণ চক্রবর্তী, অথবা ভিলেন সম্পূর্ণ আলাদাই। যিশু সেনগুপ্ত, অনির্বাণ চক্রবর্তী এরা শুধু গল্পটাকে ধারাবাহিকভাবে নিয়ে যাওয়ার জন্য সূত্রধর হিসেবে কাজ করবে। প্রজন্মের পর প্রজন্ম তারা গল্পটাকে বয়ে নিয়ে যাবে। দেখা যাক। এগুলো তো ফ্যান থিওরি, এগুলো আমরা কল্পনা করি আনন্দের জন্য, কোনো টিজার দেখে এক্সাইটেড হলে তার জন্য। বাংলা সিনেমায় এরকম ফ্যান থিওরি তৈরি করার মতো টিজার কোনো সিনেমা বহুদিন ধরে আসছে না। খাদান একটা সম্ভাবনা তৈরি করেছে, কিন্তু সিনেমাটাকে
ভালো সিনেমা হতে হলে ভালো অভিনয় থাকতে হবে, ভালো ডায়লগ থাকতে হবে, যেটা আছে অলরেডি দেখা যাচ্ছে, কিন্তু সব থেকে বড় কথা ভালো একটা গল্প থাকতে হবে, স্ক্রিন প্লে। সেখানে যেন পড়তে পড়তে মোচড় থাকে, যেন নতুন নতুন টুইস্ট থাকে, যেন সেখানে গিয়ে আমাদের কল্পনা করা ফ্যান থিওরি দিয়ে তৈরি করা এই গল্পগুলোর একটাও না মেলে। সেখানে যেন নতুন কিছু সারপ্রাইজ এলিমেন্ট আমাদের জন্য থাকে। কি বলেন আপনারা, কেমন হবে খাদানের গল্প? অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে এরকম নানা রকম ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সিনেমা দেখবেন।